ক্লাস শুরু করলাম। দেখো, এর আগে আমরা হচ্ছে এই কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজিতে টোটাল 4টে ক্লাসের একটা নেওয়া হয়েছিল এবং ইনফরমেশন টেকনোলজির প্রথম পার্টটা নিয়েছিলাম। আজকে তোমাদের ইনফরমেশন টেকনোলজি সাইডটা শেষ করে দিব। দেন নেক্সট 2 দিন আমরা কম্পিউটার টেকনোলজির 2টা ক্লাস নিয়ে আমরা কম্পিউটার পার্টটা শেষ করব। ওকে, তো আসো আমরা শুরু করি। দেখো, এইখানে আমি যে কোশ্চেন গুলো পড়াবো আমার বিশ্বাস এইখান থেকে অন্তত 2টা থেকে 3টা কোশ্চেন তোমরা ইজিলি কমন পেয়ে যাবা। তো আমি সেরকম ভাবে আমি পড়াবো, কারণ তোমাদের তো এখনো বোঝা বা শেখার বিষয় না, বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষায় কমন পড়া। তো কমন পড়ার ক্ষেত্রে আমি যেরকম ভাবে আগাচ্ছি, আর কিছু কোশ্চেন আছে আমি বলে দেবো, তোমাদের কিছু কোশ্চেন আছে এখানে। আর তো সেগুলো দেখাচ্ছে যে আমার পড়ায় সময় নষ্ট করার কোনো সময় দরকার হবে না, সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবা। যেমন কিছু গুরুত্ব বা সুবিধা অসুবিধা, এই টাইপের কোশ্চেন তো ভাই এই এজে আসলে কারো পড়ানোর কিছু থাকে না, যদি দেখা যাচ্ছে একটা সময় নষ্ট করার মেন্টালিটি না থাকে। তো আমরা কাট টু কাট পড়বো। আর কোথাও যদি বুঝতে প্রবলেম হয় আমাকে বলবা, আমি কোশ্চেন করবো, আমাকে বলবা যে ভাই আরেকবার রিপিট করেন। আই উইল বি দেয়ার ইনশাল্লাহ। দেখো, টিসিপি আইপি কি? টিসিপি আইপি প্রোটোকল সুইটের প্রধান প্রোটোকল দুটির নাম ও সংক্ষিপ্ত বর্ণনা দিন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা বহুবার বিসিএস এ আসছে এবং এইবারও আসার সম্ভাবনা ব্যাপক আছে। দেখো, টিসিপি আইপি কি? টিসিপি আইপি, টিসিপি, টিসিপি আর একটা অবলিক আইপি। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, শোন, কন্ট্রোল প্রোটোকল অবলিক ইন্টারনেট প্রোটোকল। অর্থাৎ টিসিপি আইপির পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে? টিসিপি আইপি হলো ইন্টারনেট ব্যবহারের জন্য যে তোমার যে প্রোটোকল স্যুট, এই প্রোটোকল স্যুট দুটির এর মেন কাজ হচ্ছে, দেখো এর কাজ আমরা একটু বললি। টিসিপি আইপি কি এটা বুঝলাম, এটা হচ্ছে প্রোটোকল স্যুট। এখন এর কাজ দেখো, টিসিপি কি জিনিস? টিসিপি তো আমরা বুঝলাম ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। টিসিপি কি কাজ করে? ইন্টারনেটে একটি অ্যাপ্লিকেশন থেকে কোনো তথ্য বা ডাটা পরিবহন বা ট্রান্সমিশন করতে টিসিপি প্রোটোকল ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি একটা জিনিস দেখো, ধরো একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটার, ঠিক আছে? একটা কম্পিউটার থেকে ধরো এখানে আর একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারে তুমি কোনো তথ্য ডেটা আদান আদান বা প্রদান করবে। ধরো এখানে একটা সফটওয়্যার থেকে এই এই কম্পিউটারে তুমি তথ্য তুমি হচ্ছে করবা, পাঠাবা। সো এই পাঠানোর জন্য তোমার একটা নিয়ম বা নীতি এইগুলো মেনটেন করা লাগে। এই যে তোমার হচ্ছে এক কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে তুমি যে তথ্যটা পাঠাচ্ছ, এটা তোমার একটা রুলস রেগুলেশনের মাধ্যমে তো পাঠানো লাগে। যে রুলস রেগুলেশন যে মাধ্যমটা, সেটা হচ্ছে তোমার এই টিসিপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এই টিসিপির মাধ্যমে, এই টিসিপির যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনের মাধ্যমে তুমি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান করো। এই আদান প্রদান করার মাধ্যমটা হচ্ছে টিসিপি, নিয়ম কানুনের প্রোটোকলটা হচ্ছে টিসিপি। আর আইপি কি? ইন্টারনেট প্রোটোকলটা কি? ইন্টারনেট প্রোটোকল হচ্ছে তোমার হচ্ছে, দেখো এই কম্পিউটারে পাঠাচ্ছ তুমি, কিন্তু এই পাঠাইতে গেলে তো তোমার ইন্টারনেট লাগতেছে। এই যে তথ্যটা তোমার ইন্টারনেটের সাথে যে কানেক্ট হচ্ছে, ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার যে প্রোটোকল, সেই ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার প্রোটোকলটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। অর্থাৎ দেখো, তুমি একটা তথ্য, ধরো আমার নাম অর্ক, আমার কম্পিউটারে ধরো আমার একটা জায়গায় লেখা আছে আমার নাম অর্ক। এই আমার নাম অর্কটা আমি আমার কম্পিউটার থেকে ধরো এখানেকার সোহাগের কম্পিউটার আমি পাঠাচ্ছি। তো পাঠাইতে গেলে দেখো তোমার হচ্ছে প্রথমে একটা পাঠানোর যে নিয়ম কানুন লাগে, সেই নিয়ম কানুনটা হচ্ছে তোমার টিসিপি। বাট এই পাঠাতে গেলে তো তোমার একটা মাধ্যম লাগবে, এই মাধ্যমটা হচ্ছে ইন্টারনেট। এই যে তোমার হচ্ছে এক কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারের তথ্য পাঠাতে গেলে কম্পিউটার টু কম্পিউটার যে ইন্টারনেট কানেকশনটা লাগে, এটা এই কানেকশন নেওয়ার একটা নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকল। বোঝা গেল এই প্রোটোকল দুটির নাম এবং সংক্ষিপ্ত বর্ণনা? দেখো এবার এদের কাজ পড়লে তুমি আরো জিনিসটা ইজি হয়ে যাবে। টিসিপি আইপি প্রোটোকল কিভাবে কাজ করে? স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল ডাটাগুলোকে প্যাকেট আকারে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাগ করে। এই প্রোটোকল ডাটাগুলো ক্ষুদ্র 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 প্যাকেট
আকারে ভাগ করে। স্টেপ টু এটা কি করে? ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেটের সাথে যুক্ত কম্পিউটারের লজিক্যাল অ্যাড্রেস নির্দেশ করে। তার মানে কি, দেখো এই আইপি নেটওয়ার্কটা কি করে, এই যে তোমার কম্পিউটারের সাথে কম্পিউটারের যে ইন্টারনেট সংযোগ আছে, এই ইন্টারনেট সংযোগের লজিক্যাল অ্যাড্রেস কি করে, আইপি নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট সংযোগের লজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস নির্দেশ করে। অর্থাৎ দেখো, তুমি একটা কম্পিউটারের সাথে যে তোমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এবং তুমি যে কম্পিউটারে তথ্যটা পাঠাচ্ছ সেখানে তো তোমার কি ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এই যে কম্পিউটার টু কম্পিউটার যে ইন্টারনেট কানেকশনটা আছে, এই ইন্টারনেট কানেকশনের যে লজিক্যাল অ্যাড্রেস, এই লজিক্যাল অ্যাড্রেসটা কিন্তু নির্দেশ করে এই আইপি নেটওয়ার্ক। আর টিসিপি নেটওয়ার্ক কি করে, সরি, স্টেপ থ্রি কি করে? স্টেপ 3 হচ্ছে টিসিপি সেই ঠিকানার মাধ্যমে তথ্য প্রেরণের ব্যবস্থা করে। টিসিপি ওই ঠিকানায়, এই যে তোমার লজিক্যাল অ্যাড্রেসের যে ঠিকানাটা তুমি পাইলা, ওই ঠিকানায় নাই তথ্য প্রেরণ করে। এই লজিক্যাল অ্যাড্রেসটা একটা অ্যাড্রেস বা একটা ঠিকানা, এই ঠিকানায় তুমি যখন ইন্টারনেট এই আইপি নেটওয়ার্ক তোমার এই লজিক্যাল অ্যাড্রেসটা নির্দেশ করবে, তখন টিসিপি সেই ঠিকানায় তোমার তথ্যটা পাঠিয়ে দিবে। তো এই পর্যন্ত কি ক্লিয়ার? বুঝতে পারছো তো? দেখো, টিসিপি আইপি প্রোটোকলের বিভিন্ন স্তরের নাম লেখুন, এই জিনিসটা আমার কাছে খুব কঠিন লাগতো। এইটা আমি উল্টা দিক থেকে, দেখো মানুষ সাধারণত সোজা থেকে সামনে থেকে পিছনের দিকে বা উপর থেকে নিচের দিকে যাই। আমি পরীক্ষার আগের দিন, এইখানে ছোট্ট একটা গল্প বলি তোমাদের। অ্যাকচুয়ালি বিসিএস রিটার্ন পরীক্ষাটা আমি আর রাব্বি একসাথে দিই, মানে তোমাদের যে ফজলে রাব্বি ভাই 40-এর অ্যাডমিন ক্যাডার, একসাথে আমরা পরীক্ষাটা দিই, কারণ তখনও তোদের 40-এর রেজাল্ট হয়েছিল না, ঠিক আছে? তো আমাদের দুইজনেরই এইটার সিরিয়াল মেনটেন করে মনে রাখা কঠিন, কারণ এমনি 5টা পয়েন্ট মনে থাকবে, কিন্তু সিরিয়াল মেনটেন করে মনে রাখা কঠিন। ঠিক পরীক্ষার দিন সকালবেলা আমরা আবিষ্কার করলাম এইটা আমরা মনে করতে পারি এ 3 পি। এ 3 পি হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। A3P আমরা এইভাবে মনে রাখি, এবং এটা এবং বিলিভ মি, পরীক্ষার হলে যে দেখি আমাদের এই 5টা নাম স্তরের নাম লিখতে বলছে 2.5 মার্কের জন্য, এই 5টা স্তরের নাম আমাদের লিখতে বলছে, এবং সুন্দরভাবে আমরা A3P দিয়ে আমরা লিখে রেখে আসতে পারছিলাম। A3Pটা কিভাবে মনে রাখছি দেখো, ATINP, এরকম নিচে থেকে উপরের দিকে মনে রাখছিলাম 18P। এই পি তে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, এতে এনে হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস, আই তে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, টি তে হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটোকল, আর এতে হচ্ছে অ্যাপ্লিকেশন। দেখো এই বিভিন্ন স্তরের নাম হচ্ছে এইগুলোর একটু তোমার হচ্ছে একটু বর্ণনা তোমরা একটু দেখে নিতে পারো। যেমন ফিজিক্যাল লেয়ার কি করে, ফিজিক্যাল লেয়ার, এগুলো সব হচ্ছে লেয়ার, 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 এটাও লেয়ার। ফিজিক্যাল লেয়ার কি করে, এই ধাপে তারের মাধ্যমে বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সরাসরি সংযোগ স্থাপন করা হয় ফিজিক্যাল লেয়ার। নেটওয়ার্ক অ্যাক্সেসে কি হয়, এই লেয়ার একটি হোস্টকে একটি নেটওয়ার্কের সাথে সরাসরি সংযুক্ত করতে পারে। যেমন আমার কম্পিউটারকে আমি একটা ইন্টারনেট নেটওয়ার্কের সাথে সংযুক্ত করলাম, ডেটা সরবরাহ করার জন্য প্রয়োজনীয় প্রোটোকল এবং হার্ডওয়্যার নির্ধারণ করে থাকে, এবং ইন্টারনেট তখন তোমার এই লেয়ারটা তোমার হচ্ছে নেটওয়ার্কের এই লেয়ারটা তোমার হচ্ছে প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যারে নির্দেশ করে থাকে। তারপর তোমার ইন্টারনেট লেয়ার, এই লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার হতে প্রাপ্ত ডেটাকে প্যাকেটে ভাগ করে এবং ডেটা রাউটিং ও আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে। তোমার প্রত্যেকটা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস কিন্তু থাকে, ঠিক আছে? প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে, এবং এই ইন্টারনেট লেয়ারে এই আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে, এবং তুমি যে তথ্যটা পাঠাচ্ছ সেগুলো ছোট্ট ছোট্ট প্যাকেট আকারে ভাগ করে সেটা। দেন ট্রান্সপোর্ট লেয়ারটা কি করে, যে তোমার বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত ডাটাকে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে গন্তব্যে পাঠায় দেয়। অর্থাৎ এই ট্রান্সপোর্ট লেয়ারটা হচ্ছে তোমার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তোমার তথ্যগুলো কি করে, তোমার হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে ট্রান্সফার করে দেয়। আর দেন অ্যাপ্লিকেশন লেয়ারের কাজটা কি দেখো,
সরি, অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে তুমি একজন ব্যবহারকারীকে তার ইন্টারফেস তৈরি সহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করে অ্যাপ্লিকেশন লেয়ার। যেমন ফাইল ম্যানেজমেন্ট করতে সহায়তা করে, ফাইল ট্রান্সফার করতে সাহায্য করে, ডাটাবেস ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে সাহায্য করে। তো এই হচ্ছে টিসিপি আইপি প্রোটোকলের বিভিন্ন স্তরের নাম। তোমার যদি শুধু নাম লিখতে আসে তাহলে শুধু নামগুলো লিখে দিবা, আর যদি এটা 5 মার্কের কোশ্চেন হিসেবে আসে তাহলে দেখা যাচ্ছে এগুলোর সাথে এক লাইন করে এরকম বর্ণনা তোমরা দিয়ে দিবা। বুঝতে পারছো? আর যদি 2.5 মার্কের কোশ্চেন আসে তাহলে শুধু নামগুলো লিখে দিলেই হবে। কিন্তু এই যে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। বোঝা গেল? এটা কিন্তু একটা আশা মতো কোশ্চেন, এবং এটা প্রচুর আসে পরীক্ষায়, অনেকবার আসছে এটা। বোঝা গেল? আমি মুভ করলাম। এই যে এই সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। ইন্টারনেট, ইন্টারনেট এবং এক্সট্রানেট বলতে কি বোঝো, এবং ইন্টারনেট এবং এক্সট্রানেটের সংজ্ঞা পড়লে তোমরা একটা পার্থক্য নিজের মতন করে বুঝে নিতে পারবা। তাহলে আমরা একটু বুঝি। দেখো এইখানে কিন্তু আমি কয়টা কোশ্চেন তোমাদের পড়াবো না। দেখো, যেমন এই যে এইটা, যেমন এইটা, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। আমি আগেই দেখাই দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, কারণ এই কোশ্চেন গুলা একদম ইজি। ইন্টারনেট সংযোগে কি কি লাগে? একটা ডিভাইস লাগে, একটা মডেম লাগে, মানে কম্পিউটার লাগে, মোবাইল মডেম লাগে, নেটওয়ার্ক লাগে, সফটওয়্যার লাগে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাগে, এই তো লাগে। আর সংযোগ কি? তোমার নেটওয়ার্ক থেকে তোমার তোমার ডিভাইসটা ডিলিট করে দিলে তোমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এইগুলোই ভাই, এইগুলো পড়ায় সময় নষ্ট করার কোনো সময় হয় না। তারপরে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা, এই জিনিসগুলো ভাই ওই বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ার মতো বিষয়, নিজে পড়ে নিও। এগুলো পড়ায় আমাকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো আগে আমরা এই জিনিসগুলো আমরা একটু সংজ্ঞা জানি। ইন্টারনেট কি? ইন্টারনেটের পূর্ণরূপ হচ্ছে, দেখো, ইন্টারনেট, ইন্টারনেট হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। এই ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে? যা দ্বারা সমস্ত বিশ্বকে নেটওয়ার্কের বন্ধনে আবদ্ধ করা যায়, অর্থাৎ অসংখ্য কম্পিউটার বা স্মার্ট ডিভাইসকে একে অপরের সাথে, দেখো, অসংখ্য কম্পিউটার বা স্মার্ট ডিভাইসকে একে অপরের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করার পদ্ধতিকে ইন্টারনেট বলে। এটা হচ্ছে মেন সংজ্ঞা, যে অসংখ্য কম্পিউটার বা স্মার্ট ডিভাইসকে একে অপরের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করার পদ্ধতিকে ইন্টারনেট বলে। এটি আধুনিক টেলিযোগাযোগের একটি নেটওয়ার্ক বা মাধ্যম। এটা 1969 সালে হয়, এসব ভুংচুং গেল। তার সংজ্ঞাটা তো আমরা বুঝলাম যে তোমার অনেকগুলো অসংখ্য কম্পিউটার বা স্মার্ট নেট ডিভাইসকে তোমার সংযুক্ত করে তথ্য আদান প্রদান করার যে পদ্ধতি, যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ককে আমরা ইন্টারনেট বলি। এবার ইন্টারনেট কি? ইন্টারনেট কিন্তু আলাদা। দেখো ইন্টারনেট কি? ইন্টারনেট হলো ইন্টারনেটের একটি ভার্সন। ইন্টারনেট হলো একটি প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত ওয়েবসাইট, যা কেবলমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা ব্যবহার করতে পারবেন। ইন্টারনেটে প্রতিষ্ঠানের কর্মী ব্যতীত আর কারোর প্রবেশাধিকার থাকে না। অর্থাৎ ধরো একটা কম্পিউটার, একটা কোম্পানির মধ্যে একটা এমন একটা সফটওয়্যার ডেভেলপ করা হলো, যে সফটওয়্যারের মাধ্যমে শুধু কম্পিউটার, এই কোম্পানির এমপ্লয়িরাই নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে, বাইরের কেউ সেখানে অ্যাক্সেস নিতে পারে না। এই এই ইন্টারনেটের এই ভার্সনটা হচ্ছে তোমার ইন্ট্রানেট। বুঝা গেল? আর এরপরে হচ্ছে এক্সট্রানেট। এক্সট্রানেট কি? এক্সট্রানেটটা কি? দেখো, এক্সট্রানেট হলো কোনো প্রতিষ্ঠানের ইন্টারনেটের একটি অংশ, অর্থাৎ ইন্টারনেটের যে অংশ প্রতিষ্ঠানের অনুমতি সাপেক্ষে বাইরের ব্যবহারকারী ব্যবহার করতে পারে তাকে এক্সট্রানেট বলে। ধরো যেমন একটা কোম্পানির তোমার হচ্ছে ওয়েবসাইটে অনেক তথ্য দেওয়া থাকে। দেখা যাচ্ছে একটা অথেন্টিকেশনের মাধ্যমে ওই কোম্পানির ওয়েবসাইট কিন্তু যে কেউ দেখতে পারে, কিন্তু কম্পিউটারে কোম্পানির আভ্যন্তরীণ লাভ লস, হিসাব নিকাশ, তাদের পলিসি, এগুলো কিন্তু কোম্পানির মানুষ ছাড়া কেউ দেখতে পারবে না। সো ওই দেখা যাচ্ছে কোম্পানির ওই ইন্ট্রানেটের যে অংশটুকু কোম্পানির অনুমতি সাপেক্ষে বাইরের মানুষজন দেখতে পারে বা অন্যান্য মানুষজন দেখতে পারে তাকে এক্সট্রানেট বলে। এবার বলো, ইন্টারনেট, ইন্ট্রানেট এবং এক্সট্রানেট জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? গুড। একদম ইজি জিনিস কিন্তু এগুলো। আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, একদম আমি, শোনো,
একটু মজার কথা বলি, আমি ধরো যখন কম্পিউটার সাইটটা পড়তে যাই, এই আইএসপি দেখে ভাবলাম তাহলে কি না কি কঠিন জিনিস। পরে বুঝলাম যে যারা ওয়াইফাই এর ব্যবসা করে তারা হচ্ছে আইএসপি। এই সব থেকে সহজ জিনিস হচ্ছে, এই যে তোমরা যে ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করো, এই ওয়াইফাই এর যারা ব্যবসা করে তারা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি। আইএসপির পূর্ণরূপ কি? আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের পূর্ণ সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইএসপি, অর্থাৎ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কোম্পানি যারা টাকার বিনিময়ে ইন্টারনেট সংযোগ প্রদান করে তাদের হচ্ছে আইএসপি বলা হয়। যেমন বাংলালিংক, গ্রামীণ ফোন, তোমার যে বিভিন্ন তোমার ওয়াইফাই এর ব্যবসায়ীরা, এরা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এদের কাজ কি? প্রথম কাজ হচ্ছে তোমার এক, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করা, ইন্টারনেট সংযোগ প্রদান করা। দুই, নির্দিষ্ট ফি এর বিনিময়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অ্যাড্রেস প্রদান করা। ফি বা ফি এর বিনিময়ে, ফি এর বিনিময়ে ব্যক্তি স্থানকে অ্যাড্রেস প্রদান করা, মানে ইন্টারনেট অ্যাড্রেস প্রদান করে। তিন, বলা যায় উচ্চ গতির ইন্টারনেট প্রদান করা, তার মানে তার ক্যাপাসিটির মধ্যে সর্বোচ্চ উচ্চ গতির ইন্টারনেট তারা প্রদান করতে পারবে। তারপর গ্রাহকের উপর নজরদারি না করে এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রাহকের উপর নজরদারি না করা এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের একটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে যদি ভায়োলেট হয় তাহলে তোমরা মামলা করতে পারবা। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে দ্রুত আবার সংযোগ স্থাপন করা, এই যে এই পাঁচটা কাজ তোমরা আইএসপির, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাজ বলা যায়। খুব সিম্পল একটা কোশ্চেন, ঠিক আছে। এরপরে আসে দেখো এইচটিএমএল এসেছে। এইচটিএমএল কি? এইচটিএমএল, দেখো এইচটিএমএল টা কি জিনিস, তোমাদের একটা জিনিস বলি, আমার প্রশ্নের উত্তর দাও। তোমরা তো উইকিপিডিয়াতে অনেক কিছু দেখেছো, দেখবা যে উইকিপিডিয়ায় সাধারণ লেখাগুলো কালো কালির থাকলেও কিছু লেখা আছে নীল কালি দিয়ে লেখা, এবং ওই লেখাগুলোর উপর ক্লিক করলে তোমরা অন্য একটা ওয়েবসাইটে সরাসরি ট্রান্সফার, তোমরা ঢুকে পড়ো বা অন্য একটা পেজে তোমরা চলে যাও। এই জিনিসটা তোমরা খেয়াল করে দেখেছো কিনা বলো তো? দেখেছো তোমরা এই জিনিসটা? এটা হচ্ছে এইচটিএমএল এর কাজ, এইটাই হলো এইচটিএমএল এর কাজ। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হলো এমন একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি ওয়েব ব্রাউজারের ডকুমেন্ট ডিজাইন দেখানোর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ তোমার যে বিভিন্ন ওয়েবসাইট যা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয় সেটা কিন্তু তোমার এই এইচটিএমএল দিয়ে তৈরি করা হয়। এর কার্য পদ্ধতি কি দেখো, এইচটিএমএল একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের ওয়েব ব্রাউজার পড়তে এবং বুঝতে পারে, সাধারণ মানুষ এই ভাষা বুঝতে সক্ষম নয়। কারণ তুমি তো নিজে বুঝতে পারবে না ভাই ওই লেখাগুলো নীল কালির কিভাবে হলো, কারণ সাধারণ মানুষ আমরা এটা বুঝতে পারবো না। কিন্তু যারা প্রোগ্রামার, যারা এই ওয়েবসাইট গুলো তৈরি করেছে তারা কিন্তু বুঝতে পারবে যে কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা এই কাজটা করেছে, ঠিক আছে। তারপরে কম্পিউটারের ওয়েব ব্রাউজারকে নির্দেশ করার জন্য এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। সমস্ত ওয়েবসাইট বানানোর জন্য এইচটিএমএল ভাষার প্রয়োজন হয়, অর্থাৎ এই এইচটিএমএল ভাষাতে ওয়েবসাইটগুলি লেখা হয়ে থাকে, এই যে আমি বললাম তোমাদের। তারপরে এরপর যখনই ওই ওয়েবসাইটটি ভিজিট করতে যাই তখন ইন্টারনেটের মধ্যে থাকা ওই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ লেখার কোডগুলি আমাদের কম্পিউটার অথবা মোবাইল ওয়েব ব্রাউজারে ডাউনলোড হয়ে যায় এবং এইচটিএমএল ভাষায় লেখা কোডগুলি কম্পিউটার অথবা ইন্টারনেট ওয়েব ব্রাউজারে পড়তে পারে, এবং সেই অনুযায়ী ওই পেজটি সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত করে এবং আমরা ওয়েবসাইট দেখতে পারি। অর্থাৎ তুমি দেখা যাচ্ছে একটা জিনিস সার্চ দিলা, তুমি ধরো কোনো একটা ওয়েবসাইটের জন্য তুমি সার্চ দিলা, সার্চ দিলে হয় কি, তোমার তোমার তো ধরো তুমি ইংলিশে লিখেছো, কিন্তু এইটা তো দেখা যাচ্ছে কম্পিউটার তোমার বুঝবে না বা ইন্টারনেট তোমার বুঝবে না। তোমার ওই লেখাটাই তোমার কম্পিউটার বা তোমার মোবাইলটা সুন্দরভাবে এইচটিএমএল এ নিজে নিজে কনভার্ট করে তোমার ইন্টারনেটে সেরকম ভাবে সার্চ দেয়, এবং ইন্টারনেট সেইটাই তোমার আইডেন্টিফাই করে তোমার প্রয়োজনীয় ওয়েবসাইটটা তোমার সামনে এনে দেয় এবং তোমরা সেটা দেখতে পারো। এই হচ্ছে তোমাদের এইচটিএমএল এবং এর কাজ। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে।
ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, ইউআরএল এর অংশগুলোর নাম লিখুন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য এর ব্যবহার করা হয়, অর্থাৎ এই ডাব্লিউ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো পাবলিক ওয়েব পেজের একটি ইন্টারকানেক্টেড সিস্টেম। এটা হচ্ছে, আমি একটু সংজ্ঞাটা লিখি। ডাব্লিউ হলো পাবলিক ওয়েব পেজ এর একটি ইন্টারকানেক্টেড সিস্টেম। ইন্টারকানেক্টেড সিস্টেম যার মাধ্যমে যে কোনো পাবলিক ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। তাহলে ডাব্লিউ হলো পাবলিক ওয়েব পেজের একটি ইন্টারকানেক্টেড সিস্টেম যার মাধ্যমে যে কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখন এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে তোমার যে বিভিন্ন ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর তোমরা পাও। এখন ইউআরএল একটা জিনিস, ইউআরএল জিনিসটা কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর এর কাজ কি? ইন্টারনেটের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে সেই ওয়েবসাইটের উপর একটি অ্যাড্রেস দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এর চারটে অংশ থাকে। চারটে অংশ ধরো আমি একটা অ্যাড্রেস লিখে তোমাদের আমি দেখাচ্ছি। চারটে অংশ, ps ডট www.abcd.com.bt কোনটাতেই তাই। এই যে এইটুকু হচ্ছে তোমার প্রোটোকল। চারটে অংশ একটা ফাইন্ড আউট করো। এই যে এইচটিটিপিএস, এটা হচ্ছে তোমার প্রোটোকল এক, প্রোটোকল। এরপরে তোমার ডোমেইন নেম হচ্ছে এই যে এটা 2, এটা হচ্ছে 3 হচ্ছে ফোল্ডার নেম, আর এই হচ্ছে 4 ফাইল এন্ড এক্সটেনশন। এ হচ্ছে ডাব্লিউ কি বললাম এবং ইউআরএল কাকে বললাম, এবং ইউআরএল এর যে চারটা অংশ থাকে, কোনো একটা অ্যাড্রেসের চারটা অংশ থাকে, সেই চারটা অংশ তোমাদের সাথে বর্ণনা করা হলো বা দেখাই দেওয়া হলো। এ হচ্ছে তোমার এই কোশ্চেনটার আনসার। এইখান থেকে তোমাদের দুইটা কোশ্চেন হইতে পারে, একটা কোশ্চেন হইতে পারে, মার্কের উপর ডিপেন্ড করে হয়, বাট এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। গেল। এই যে এই কোশ্চেনটা পড়ে নিবা, ওয়েব সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায়? ভাই এটা আসলে পড়ানোর কিছু নেই। এই যে তোমার গুগল, পিপিলিকা, ইয়াহু, এগুলোতে তোমরা হচ্ছে বিভিন্ন অ্যাড্রেস সার্চ করো না, এগুলো হচ্ছে তোমার ওয়েব সার্চ ইঞ্জিন। ঠিক আছে, আর আইপি অ্যাড্রেসটা আমি পড়াই দিচ্ছি। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেস। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে, ওই ঠিকানাকে তোমার আইপি অ্যাড্রেস বলা হয়। এবং আইপি অ্যাড্রেস কখনোই তোমার ডুপ্লিকেট হয় না। তথ্য আদান প্রদানের জন্য সাধারণত আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। এখন প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের একটা নির্দিষ্ট ক্যারেক্টার ফর্ম থাকে। এই ক্যারেক্টার ফর্মকে তোমার হচ্ছে ডোমেইন নেম বলা হয়। আইপি অ্যাড্রেসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার আইপি ভি4 ভার্সন 4, আর একটা IPv6। এইটা IPv4 হচ্ছে 32 বিটের, আর এটা হচ্ছে তোমার 128 বিটের, সরি। আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটা প্রত্যেকটি ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটা ডিভাইসের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে, এবং এই আইপি অ্যাড্রেস একটার সাথে একটা সবসময় আলাদা থাকে, কখনো একই রকম হয় না, এবং তুমি এগুলাকে আলাদা করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এবং এর প্রত্যেকটার জন্য একটা আলাদা ডোমেইন ক্যারেক্টার ফার্ম থাকে। এই ক্যারেক্টার ফার্মকে তোমার আইপি অ্যাড্রেসের ডোমেইন নেম বলা হয়। ঠিক আছে, এই আইপি অ্যাড্রেস তোমার দুই প্রকার, একটা IPv4, এটা হচ্ছে 32 বিট, এবং একটা IPv6 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, একটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। আর ভার্সন 6 হচ্ছে তোমার 128 বিট। তো এই হচ্ছে তোমার আইপি অ্যাড্রেসের বর্ণনা। এই পর্যন্ত কি কোনো ডাউট আছে বা কোনো কিউরি আছে তোমাদের? নাহলে আমি নেক্সট আগাবো। ক্লিয়ার নাকি?
ওকে, এইচটিটিপি কি দেখো, এইচটিটিপি কি, তারপরে এটা এটা ইম্পর্টেন্ট, এরপর একটা ইম্পর্টেন্ট, এটা অবশ্য বেশি আসে না। এই হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল হলো একটি ইন্টারনেট নেটওয়ার্ক প্রোটোকল যা ওয়েবসাইটে ডাটা স্থানান্তর করতে ব্যবহৃত হয়। তার মানে ওয়েবসাইটে বিভিন্ন রকম ডাটা স্থানান্তর করা লাগে না, এক এক ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজে ডাটা স্থানান্তর করা, বা তোমার এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে ডাটা স্থানান্তর করা। এই যে ডাটা স্থানান্তর করার যে তোমার প্রোটোকল, সেটা হচ্ছে তোমার এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা কিভাবে কাজ করে? কাজটা হচ্ছে এইচটিটিপি সার্ভার ক্লায়েন্ট মডেল হিসেবে ব্যবহার করে ডেটা প্রেরণ করে। অর্থাৎ যখন এটা সার্ভার ক্লায়েন্ট, ধরো সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে তো ডেটা প্রেরণ করা হয়, তাই না? এটা তো আমরা জানি, এর আগের ক্লাসে আমরা দেখেছি বা পড়েছি যে একটা সার্ভার থেকে বিভিন্ন ক্লায়েন্ট থেকে ক্লায়েন্টকে প্রয়োজন অনুযায়ী ডেটা ট্রান্সফার করা হয়। তো এই এইচটিটিপিও তোমার হচ্ছে এই সার্ভার ক্লায়েন্টের মতোই কাজ করে। কিভাবে কাজ করে? যখন আমরা আমাদের কম্পিউটারের মাধ্যমে কিছু অনুসন্ধান করার জন্য একটি ওয়েব লিঙ্কে প্রবেশ করি, তখন আমাদের ডিভাইসের ব্রাউজার থেকে একটি অনুরোধ ওয়েবসাইটের সার্ভারে পাঠানো হয়। ধরো তুমি উইকিপিডিয়া লিখে সার্চ দিলা। এই উইকিপিডিয়া লিখে তুমি যখন ফোন থেকে সার্চ দিবা, তখন তোমার ফোন থেকে একটা রিকোয়েস্ট উইকিপিডিয়ার ওয়েবসাইটে যাবে, ওই ওই উইকিপিডিয়া সার্ভারে যাবে। এটি এইচটিটিপি কোডে সাড়া দেয়। সার্ভার ইউআরএল এর বৈধতা পরীক্ষা করে এবং ব্রাউজারে এর ডেটার একটি অনুলিপি পাঠায়, যা এইচটিটিপি সার্ভার থেকে ক্লায়েন্ট সার্ভারের ডেটা স্থানান্তরের কাজ করে। অর্থাৎ তুমি দেখাচ্ছে তুমি যে সার্চটা দিলা, উইকিপিডিয়া লিখে সার্চটা দিলা, এই উইকিপিডিয়া লিখে সার্চ তুমি যখন দিবা, তখন তোমার কিন্তু তোমার ফোন থেকে একটা রিকোয়েস্ট উইকিপিডিয়ার সার্ভারে যাবে। দেন উইকিপিডিয়া কিন্তু তুমি যে রিকোয়েস্টটা পাঠাইছে এটা বৈধ না অবৈধ, এই জিনিসটা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা আইডেন্টিফাই করে ফেলে। ওই এই আবার তোমার ফোনে একটা সিগন্যাল পাঠায়, তোমার সামনে উইকিপিডিয়া হাজির হয়। এই যে যে তোমার এই ডেটা ট্রান্সফারের কাজটা বা তোমার রিকোয়েস্ট ট্রান্সফারের কাজ করে আবার ফিডব্যাক নিয়ে আসার যে কাজটা, এই কাজটাই তোমার এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল করে থাকে। বোঝা গেল? তোমার এই যে রিকোয়েস্ট প্রেরণ এবং তোমার অথেন্টিকেশন নিয়ে তোমার আবার কাজটা করা, এই কাজটা কিন্তু তোমার এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এই কাজটা করে থাকে, এবং এভাবেই কাজটা করে থাকে যেরকম ভাবে আমরা বললাম। তো জিনিসটা কি বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। এইটা এবং এটা কিভাবে কাজ করে ইম্পর্টেন্ট। এইচটিটিপিএস, এইচটিটিপিএস এটাকে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। এইচটিটিপিএস হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। তার মানে এতক্ষণ যে আমরা পড়লাম তার একটা নিরাপদ সংস্করণ হচ্ছে এইচটিটিপিএস। এটি এইচটিটিপি এর একটা নিরাপদ সংস্করণ। এইচটিটিপিএস ওয়েব সার্ভারের মাধ্যমে ডাটা ট্রান্সফারের নিরাপত্তা বাড়ানোর জন্য এনক্রিপ্টেড করে। অর্থাৎ তুমি ধরো একটা ওয়েবসাইটে তুমি রিকোয়েস্ট পাঠালে এবং ওয়েবসাইট তোমাকে একটা ফিডব্যাক দিল, এই যে তোমার রিকোয়েস্ট পাঠানো এবং ফিডব্যাকের কাজটা তোমার এবং ওই ওয়েবসাইটের মধ্যে এনক্রিপ্টেড করে দেয়, তার মানে তোমার সংক্ষিপ্ত করে দেয়। সংক্ষিপ্ত করার ফলে তুমি যে রিকোয়েস্ট পাঠাচ্ছ এটা পৃথিবীর আর কেউ জানতে পারবে না, একমাত্র তুমি আর ওই ওয়েবসাইটটা ছাড়া। এই কাজটাই করে তোমার এইচটিটিপিএস, এনক্রিপ্টেড করে দেয় ডাটাকে তোমার। ঠিক আছে? বিশেষ করে এই এই জিনিসটা বেশি কাজে লাগে তোমার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ইমেইল, এই এই টাইপের গুলোতে তোমার এনক্রিপ্টেড সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, কারণ যাতে তোমার তথ্যটা কোথাও লিকেজ না হয়। এই ব্যবহারের প্রয়োজনীয়তাটা তোমরা বুঝতেই পারতেছো, এটা আমি আর প্রয়োজনীয়তাটা ব্যাখ্যা করলাম না, কারণ তোমার একটা তোমার তোমার এবং ব্যবহারকারী এবং প্রদানকারীর মধ্যে যে তোমার ধরো তুমি তো ব্যবহারকারী এবং ধরো তোমার ব্যাংক হচ্ছে তোমার তথ্য প্রদানকারী। ঠিক আছে? এই তুমি ব্যবহারকারী এবং তোমার ব্যাংকটা হচ্ছে তথ্য প্রদানকারী। সো এই ব্যবহারকারী এবং তথ্য প্রদানকারীর মধ্যে যদি তোমার সিকিউরিটি সিস্টেমটা ভালো না থাকে, তাহলে তোমার অ্যাকাউন্টে ধরো 500 কোটি টাকা আছে, আমেনা আক্তার, তোমার অ্যাকাউন্টে মনে করো 500 কোটি টাকা আছে। এখন এই তথ্যটা তো তোমাদের কাছে দুদকের কাছে চলে যাবে, যদি এনক্রিপ্টেড না থাকে সহজেই দুদকের কাছে চলে যাবে। তখন তো তুমি ধরা খাবা যে তুমি 500 কোটি টাকা কই পাইলা। কিন্তু এই এইচটিটিপিএস তোমার এই সিকিউরিটিটা
তোমার হচ্ছে মেনটেন করে যে তোমার তথ্যটা বাইরে লিকেজ হবে না, খুব বেশি প্রয়োজন ছাড়া, অর্থাৎ তুমি বা ব্যাংক ছাড়া কেউ এই জিনিসটা বাইরে তোমার হ্যাক করে লিকেজ করতে পারবে না। এই কাজটাই করে তোমার এইচটিটিপিএস। ঠিক আছে, বোঝা গেল এর প্রয়োজনীয়তাটা? ওকে, আগের ব্লক ডায়াগ্রামটাকে তারপরে তোমাদের বোঝাই। ইউজ, এইটা বড় হাতের হাতে সমস্যা। দেখো এটা হচ্ছে তোমার ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা কি? এক্ষেত্রে এটা কি করে, এই প্রোটোকলটা কি করে, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটিতে এনক্রিপ্টেড থাকে। তার মানে তোমার ডেটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে, ট্রান্সপোর্ট লেয়ারটাতে তোমার হচ্ছে সিকিউরিটিতে তোমার এনক্রিপ্টেড থাকে, যার মাধ্যমে প্রোটোকলটি পেজের অথেন্টিসিটি নিশ্চিত করে এবং ব্যবহারকারীর অ্যাকাউন্ট আইডেন্টিটি এবং প্রাইভেসি এর সুরক্ষা দেয়। অর্থাৎ তোমার ধরো এই কম্পিউটার থেকে, ধরো এই কম্পিউটারে তুমি তথ্য আদান প্রদান করতেছো, ঠিক আছে, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে তুমি এই যে তথ্য আদান প্রদান করতেছো, এই যে তোমার ট্রান্সপোর্ট লেয়ার, যে এই যে ট্রান্সপোর্ট লেয়ারটা না, এই ট্রান্সপোর্ট লেয়ারের মাধ্যমে তোমার হচ্ছে এই এইচটিটিপিএস তোমার এনক্রিপ্টেড থাকে। ফলে এই তুমি যে পাঠাচ্ছ, তুমি পাঠানোর আগে এর তোমার অথেন্টিসিটি তুমি আইডেন্টিফাই করে নিচ্ছ, এবং তুমি যে পাঠাচ্ছ পাঠানোর টাইমে তোমার এর অ্যাকাউন্ট আইডেন্টিটি প্রাইভেসি এগুলো তুমি মেনটেন করে এই যে এনক্রিপ্টেড কানেকশনের মাধ্যমে তুমি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ততটা ট্রান্সফার করতেছো, বা হ্যাঁ ট্রান্সফার করতেছো, ট্রান্সপোর্ট করতেছো। এই হচ্ছে তোমার ওয়েবসাইটকে এভাবে সে সুরক্ষা দেয়। তোমার এই ট্রান্সপোর্ট লেয়ারটাতে তোমার এটা সিকিউরিটি, ট্রান্সপোর্ট লেয়ারটাতে তোমার এটা সিকিউরিটি হিসেবে এনক্রিপ্টেড থাকে। বোঝা গেল এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা প্রেরণ করতে গেলে এটা কিভাবে কাজ করে, নাকি আরেকবার রিপিট করব? আচ্ছা ঠিক আছে, ফালতু। ইনফরমেশন সিস্টেম কি? ইনফরমেশন সিস্টেম সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ সংক্ষেপে ব্যবহার করুন। ইনফরমেশন সিস্টেম হলো একটি সিস্টেম যেখানে বিভিন্ন তথ্য, জ্ঞান এবং ডিজিটাল প্রোডাক্ট প্রদান করার নিমিত্তে বিভিন্ন তথ্য কালেক্ট করা হয় এবং সেই তথ্যগুলো প্রসেস করা হয়। তার মানে ইনফরমেশন সিস্টেম হচ্ছে তোমার ইনফরমেশন গ্যাদার করা, ইনফরমেশন প্রসেস করা, প্রয়োজনীয় ভাবে তোমার সেটা হচ্ছে সংরক্ষণ করা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী সেটা সাপ্লাই করা বা ব্যবহার করা হচ্ছে তোমার ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ ইনফরমেশন সিস্টেম হচ্ছে এমন একটা ব্যবস্থা যে সিস্টেমে বিভিন্ন তথ্য এবং তথ্য তুমি হচ্ছে কালেক্ট করবা, কালেক্ট করে সেটা তোমরা প্রসেস করবা, প্রসেস করে তুমি সেটা জমা করবা বা সেভ করে রাখবা, এবং তোমার প্রয়োজন অনুযায়ী সেই তথ্যগুলো তুমি ব্যবহার করবা বা অন্য কাউকে প্রদান করবা। এটা হচ্ছে তোমার ইনফরমেশন সিস্টেম। এই ইনফরমেশন সিস্টেমের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি কি হইতে পারে? এক, অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে যাতে ঝামেলা না হয়। ওয়াইফাই নিরাপত্তা নিশ্চিত করতে হবে হবে তারপরে তুমি বলতে পারো শক্তিশালী পাসওয়ার্ড, ইউজার আইডি, এগুলো ইউ ইউজার আইডি, পাসওয়ার্ড শক্তিশালী হইতে হবে। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা যাবে না, যে কাজটা আমরা সবসময় করি, যে আমরা যে ইয়াগুলো যে তোমার হচ্ছে যে উইন্ডোজ গুলো ইউজ করি সবই পাইরেটেড। ফায়ারওয়াল প্রযুক্তি ব্যবহার করতে হবে, ফায়ারওয়াল প্রযুক্তি ব্যবহার করতে হবে। অযাচিত ইমেল বা লিঙ্কে তুমি ক্লিক করবা না, এতে তোমার আইডি হ্যাক হয়ে যেতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন তোমার স্প্যাম মেসেজ আসে, কিন্তু এই স্প্যাম মেসেজের লিঙ্ক গুলোতে ভুলেও ক্লিক করবা না, ঠিক আছে? এই জিনিসগুলো মেনটেন করতে পারলে তোমার দেখা যাচ্ছে এই ইনফরমেশন সিস্টেমটা তোমার সুরক্ষিত থাকবে, এবং এটা আসলে তোমার বুঝার কিছু নাই এইখানে, ঠিক আছে? এখানে বুঝার কিছু নাই, এগুলো তোমার ভুগি যুগি। এইখানে যে প্রশ্ন এক একটা আছে রে ভাই, এটা ইম্পর্টেন্ট। অথেন্টিকেশন এবং অথরাইজেশন কি? এসে অথেন্টিকেশন, অথরাইজেশন এটা হচ্ছে ব্যবহারকারীর যাচাই বাছাই প্রক্রিয়া, আর এইটা হচ্ছে তোমার কারীর বিষয়ে। এই দুইটা লাইনে আমি নিশ্চিত তোমরা কিছু বোঝোনি। অর্থাৎ একটা জিনিস বলি, তুমি যখন
ধরো তুমি একটা নতুন ডিভাইসে তোমার ফেসবুক লগ ইন করতে চাও, তখন তোমার কি করা লাগে বলো তো? তোমার ইউজার আইডি, পাসওয়ার্ড, এগুলো তুমি দিয়ে ঢুকো না? এই যে তুমি 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 যে প্রকৃত ব্যবহারকারী, এই ব্যবহারকারীর প্রমাণটাই হচ্ছে তোমার অথেন্টিকেশন। ঠিক আছে? এরপরে তুমি ফেসবুকে ঢুকলা, ফেসবুকে ঢুকে তুমি দেখা তুমি যে অথেন্টিক সেটা তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি প্রমাণ করলা, এটা তোমার অথেন্টিকেশন। আর অথরাইজেশন হচ্ছে তুমি ফেসবুকের কতটুকু ব্যবহার করতে পারবা, সেটা তোমার ফেসবুক কোম্পানি নির্দিষ্ট করে দিচ্ছে। যে তুমি পোস্ট করতে পারবা, কমেন্ট করতে পারবা, তোমার শেয়ার করতে পারবা, তুমি রিয়াক্ট করতে পারবা, এই সব জিনিস পারবা, কিন্তু তুমি ফেসবুকের কিন্তু অংশীদার হইতে পারবা না। অংশীদার বলতে তোমার তার লাভের অংশ হইতে পারবা না। ফ্রিতে তুমি এইটুক করতে পারবা, পোস্ট দেওয়াতে এই কাজগুলো করতে পারবা, কিন্তু তোমার অ্যাডভার্টাইজমেন্ট দিতে বা ফেসবুকে তোমার বুস্ট আপ করতে গেলে কিন্তু তোমার টাকা পে করা লাগতেছে। সো এই যে অথরাইজ করতেছে যে তুমি কতটুকু জায়গায় তুমি অ্যাক্সেস করতে পারবা, কতটুকুর বিনিময়ে তুমি কতটুকু অ্যাক্সেস করতে পারবা, এইটাই হচ্ছে তোমার অথরাইজেশন। ঠিক আছে? অথেন্টিকেশন হচ্ছে তোমার আইডেন্টিটি প্রমাণ করা, এবং অথরাইজেশন হচ্ছে তুমি কতটুকু ব্যবহার করতে পারবা, সেটা হচ্ছে তোমার অথরাইজেশন। এটি হচ্ছে তোমার প্রথম ধাপ। দুই, এটি তোমার পরবর্তী ধাপ। ধাপ এটা তোমার ব্যবহারকারীর প্রশংসাপত্র যাচাই, এটা ব্যবহারকারী যাচাই। আর এটা তোমার হচ্ছে ব্যবহারকারীর অনুমতি যাচাই। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, এটার ক্ষেত্রে উদাহরণস্বরূপ তুমি বলতে পারো কোন ওয়েবসাইটে প্রবেশ করার আগে ইমেল ও পাসওয়ার্ড ব্যবহার করা হচ্ছে অথেন্টিকেশন, এবং কোন ওয়েবসাইটে প্রবেশের পর আমরা কি দেখতে পারবো আর কি পারবো না সেটা হচ্ছে অথরাইজেশন। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। অথেন্টিকেশন এবং অথরাইজেশন কি জিনিস, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো? ক্লিয়ার তো, নাকি আবার একটু বোঝানো লাগবে? ওকে। সাইবার ক্রাইম বলতে কি বোঝায় এই জিনিসটা একটু পড়ে রাখো। সাইবার ক্রাইম মানে হচ্ছে তোমার ইন্টারনেটের মাধ্যমে যে ক্রাইম করা হয় সেটা হচ্ছে সাইবার ক্রাইম। ইমেইল কি, এটা কিভাবে কাজ করে? ইমেইল হলো ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল হচ্ছে ইমেইল, যে প্রযুক্তির মাধ্যমে আমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মুহূর্তের মধ্যে তোমার লেখা, ছবি, ডকুমেন্ট আদান প্রদান করতে পারি, তাকে ইলেকট্রনিক মেইল বা ইমেইল বলে। 1972 সালে অরপানেট সর্বপ্রথম এটা তৈরি করে বা আবিষ্কার করে। এর কার্যক্রম এটা দুই ভাবে কাজ করতে পারে। ইমেইলের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় তোমার নিমেষের মধ্যে তোমার ডেটা বা বিভিন্ন লেখা, তোমার ছবি, অডিও, ভিডিও, যে কোনো কিছু আমরা মুহূর্তের মধ্যে প্রেরণ করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। এটা হচ্ছে তোমার ইমেইল। এটার কার্যক্রম কি? এটা দুই ভাবে দুইটা প্রোটোকলে কাজ করে। একটা পিওপি 3। পিওপি 3 হচ্ছে তোমার পোস্ট অফিস প্রোটোকল। পোস্ট অফিস প্রোটোকল হচ্ছে এর মাধ্যমে সার্ভার থেকে আমরা ইনকামিং মেইল গ্রহণ করি, অর্থাৎ আমাদের যে ইনবক্সে ইমেইল জমা হয় সেটা হচ্ছে তোমার পিওপি 3 প্রোটোকলের মাধ্যমে। আমরা পিওপি 3 এর মাধ্যমে আমরা আমাদের ইনবক্সে ইমেল জমা হয়। আর দ্বিতীয়টা হচ্ছে এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এই এসএমটিপি। এটা কি? ইমেইলের এই ধাপে বিভিন্ন প্রয়োজনীয় চিঠিপত্র, ডকুমেন্ট প্রেরণ করা হয়, অর্থাৎ এসএমটিপির মাধ্যমে আমরা প্রেরণ করি, আর পিওপি 3 এর মাধ্যমে আমরা গ্রহণ করি। তুমি যখন একটা ইমেল পাঠাও তখন ইমেল তোমার অ্যাড্রেসের সার্ভারে যে জমা হয়। ঠিক আছে? ধরো আমি তোমাকে একটা ইমেল পাঠাবো। ঠিক আছে? ধরো আজকের ক্লাসের ইমেলটা আমি তোমাকে পাঠাবো। পাঠাইতে গেলে কি হবে, তোমার দেখা যাচ্ছে তোমার সার্ভারে যে সেটা জমা হবে। জমা হওয়ার পরে তুমি যখন ইমেলে প্রবেশ করবা, করে তুমি যখন ইনবক্স চেক করতে যাবা, শুধু এবং শুধুমাত্র তখনই তুমি সার্ভার থেকে এই ইমেলটা দেখতে পারবা। কখনো কখনো প্রেরকের ইমেল তোমার স্প্যাম লিস্টে যেও জমা হতে পারে। এ হচ্ছে তোমার ইমেইলের কার্যক্রম। বোঝা গেল ইমেল কিভাবে কাজ করে? ওকে। এরপর আসি ইমেল অ্যাড্রেসের মূল গঠন কিরকম। ইমেইলের সুবিধা অসুবিধা লিখুন। ইমেইলের সুবিধা অসুবিধা আমি পড়াইতে যাচ্ছি না, মূল গঠনটা দেখাচ্ছি। ইমেইলের মূলত দুইটা অংশ থাকে। ঠিক আছে? একটা হচ্ছে ইউজার নেম। ইমেইলের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইউজার নেম, আর একটা হচ্ছে থাকে তোমার হচ্ছে ডোমেইন নেম। যেমন আমি তোমাকে দেখাই দিচ্ছি, ধরো আমার ইমেলটা বললি, এই যে ফেরদৌস মেহবুব, এইটুকু হচ্ছে আমার ইউজার নেম। এই যে এক হচ্ছে ইউজার নেম, আর এইটা হচ্ছে তুমি gmail.com হচ্ছে তোমার ডোমেইন নেম, আর এটা হচ্ছে তোমার @।
দিস ইজ দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সুবিধা অসুবিধা নিজে পড়ে নিও। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, SMS এবং ইমেইলের মধ্যে পার্থক্য সেলফ স্টাডি। এই পড়ায় সময় নষ্ট করার সময় আসলে কোনো মানে হয় না। ও, এইটা পড়ে নিবা, এইটা পড়বা, ভিডিও কনফারেন্সিংটাও পড়ে নিও ভাই। এগুলো আর তোমরা বলে এগুলো কি আমাকে তোমাদের বোঝানোর কিছু আছে বলো তো? আমি কিন্তু মার্ক করে দিচ্ছি কোনগুলো তুমি পড়বা। এগুলো কি তোমাদের বোঝানোর দরকার আছে? এগুলো তোমরা নিজেরাই পড়তে পারবে, বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ার মতো। অপটিক্যাল ফাইবার কি এটা আমি আগের যে কোনো একটা ক্লাসে পড়াইছি, দেখে নো। অপটিক্যাল ফাইবার কি এর প্রয়োগের উল্লেখ করো। অপটিক্যাল ফাইবারে যে পড়তে পড়তে তোমাদের মুখস্থ হয়ে গেছে, এর সুবিধা অসুবিধা পড়তে থাকো। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, সেলফ স্টাডি, এই যে যেগুলো গোল দিয়ে দিচ্ছি, এই সেলফ স্টাডি করলেই হচ্ছে, লাগবে না এক্সট্রা কিছু। এইবার আসো, ব্লুটুথ কি, এইগুলো লাগবে। ব্লুটুথ হচ্ছে একটা তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যা রেডিও ওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করতে পারে। এর কভারেজ এরিয়া সাধারণত 10 মিটার হয়ে থাকে। ঠিক আছে, ব্লুটুথ কি? ব্লুটুথ হচ্ছে একটা তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্লুটুথ হচ্ছে একটা তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যা রেডিও ওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করে থাকে। এর কভারেজ এরিয়া সাধারণত 10 মিটার হয়ে থাকে। বর্তমানে সকল ইলেকট্রনিক্স ডিভাইসেই ব্লুটুথ বিল্ড ইন থাকে, এটা তো আমরা মোটামুটি জানি। এর বৈশিষ্ট্যগুলো দেখো। এর বৈশিষ্ট্য, এটা ব্লুটুথ হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্রযুক্তি? IEEE। এটা মুখস্থ, তোমরা সবারই মুখস্থ আছে। 802.15.1 স্ট্যান্ডার্ড প্রযুক্তি, এটা মুখস্থ রাখবা। এটাই প্রযুক্তি। এটি কত গিগা হার্টজে কাজ করে? 2.4। এই গিগা হার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এর ডেটা ট্রান্সমিশন রেট 1 Mbps থেকেও বেশি। এমবিপিএস বা তার বেশি। তারপরে কি আছে? এটার ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে আদান প্রদান সবই করতে পারবে, কিন্তু এট এ টাইম যে কোনো একটা কাজ করতে পারবে। ধরো আমেন আমেন আক্তার আর আমি আর ব্লুটুথে ধরো একটা গান ট্রান্সফার করতেছি, ঠিক আছে? তো আমি আমেনাকে গানটা ট্রান্সফার করার পরে আমি আমিনা থেকে একটা গান নিজের ফোনে ট্রান্সফার করে নিতে পারবো। একসাথে দুটো কাজ করা পসিবল হবে না। এটা হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্স। যদি ফুল ডুপ্লেক্স হতো তাহলে একই সাথে গান আদান প্রদান করা যেত। এবং এই একটা পেন কোডের সহায়তায় 8টা ডিভাইসের সাথে সিগন্যাল আদান প্রদান করতে পারবে। এর হচ্ছে ব্লুটুথের সংক্ষিপ্ত বর্ণনা। এর সুবিধা অসুবিধা ব্যবহার নিজে দেখে নিও, ঠিক আছে? এই গেল তোমাদের ব্লুটুথ। এরপরে কি? কম্পিউটার নেটওয়ার্কে ইনফরমেশন প্রবাহে ব্যান্ডউইথ বলতে কি বোঝায়? এর একক কি? বলো, ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে প্রতি সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে ব্যান্ডউইথ হচ্ছে প্রতি সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড ব্যান্ড বলা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে তোমার যে যে পরিমাণ ডেটা ট্রান্সফার করা হয় সেটা হচ্ছে তোমার ব্যান্ডউইথ, ঠিক আছে? কোন যে মাধ্যমে ব্যান্ডউইথ সব থেকে বেশি সেখানে সব থেকে দ্রুত ডেটা আদান প্রদান করা যাবে, এবং যেখানে ব্যান্ডউইথ সব থেকে কম সেখানে তোমার ডেটা আদান প্রদানের রেটটা স্লো হয়। ব্যান্ডউইথ কানেকশন থাকলে তোমার ছবি, অডিও, ভিডিও আপলোড বা ডাউনলোড সবই করতে পারবা। এটা হচ্ছে তোমার ব্যান্ডউইথ। আসলে বোঝানোর কিছু আছে বলো তো? ব্যান্ডউইথ এত ইজি জিনিস। এর একক হচ্ছে তোমার বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড হচ্ছে তোমার হচ্ছে এর ক্ষুদ্রতম একক, বাট এখন বর্তমানে কিলোবাইট পার সেকেন্ড বা মেগাবাইট পার সেকেন্ড বা কোনো কোনো ক্ষেত্রে গিগাবাইট পার সেকেন্ড এককও ব্যবহার করা হচ্ছে। বলো, এখানে কি তোমাদের আর কি কিছু বোঝানোর আছে ব্যান্ডউইথে? বলো আমাকে, বলো, তোমরা কি বুঝতে পারছো? একটু রেসপন্স করো। বুঝা গেছে? ওকে। এটা বড় সাবমেরিন কেবল কি? ও যে সমুদ্রের নিচে দিয়ে যে তোমার যে ফাইবার অপটিক্যাল কেবল টেনে নেওয়া হয়, ওই ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে তোমার যে ইন্টারনেট
সংযোগ প্রদান করা হচ্ছে সেটা হচ্ছে তোমার সাবমেরিন কেবল, ঠিক আছে। যেহেতু এটা সমুদ্রের নিচে দিয়ে আনা হচ্ছে, এই জন্য এটাকে সাবমেরিন কেবল বলা হয়। ওকে, ওয়াইফাই টেকনোলজিটা একটু আলোচনা করি। ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি? কি? ওয়্যারলেস ওয়্যারলেস ফিডেলিটি। এটা কি? এর সাহায্যে পোর্টেবল বা বহনযোগ্য ডিভাইসকে সহজে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা যায়, ঠিক আছে। এটা তোমার একটা তারবিহীন একটা মাধ্যম, এর মাধ্যমে তোমার পোর্টেবল যে কোনো ডিভাইসকে তুমি সহজে ইন্টারনেটের সাথে যুক্ত করতে পারো। যেমন তোমার এই যে ফোন, কম্পিউটার, এই যে হাবি জাবি যা যা আছে ওয়াইফাই কানেক্ট করা যায়, সবই তুমি এই ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করতে পারো। এর বৈশিষ্ট্যগুলো দেখো। এটার স্ট্যান্ডার্ড কি? এটা একটা ল্যান, এটা কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 801.801.11, এই স্ট্যান্ডার্ডে এটা কাজ করে। আর কি কি আছে? কোনো কেবলের দরকার নেই, কোনো কেবলের দরকার নাই, সহজে নতুন যুক্ত করা যায়, সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করা যায়। তারপরে কভারেজ এরিয়া তোমার 50 থেকে 200 মিটার, কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার। ব্যান্ডউইথ 10 Mbps থেকে 50 Mbps পর্যন্ত। এর কোনো লাইসেন্সের দরকার হয় না, দরকার নাই। আর এর সিগন্যাল নয় সর্বোচ্চ 10 ডেসিবেল পর্যন্ত। এইগুলো এর বৈশিষ্ট্য। বোঝা গেল না? ওয়াইফাই থেকে যদি দেখো, এতদিন ব্লুটুথ আসছে, ওয়াইফাই যে কোনো টাইম চলে আসতে পারে। সো যেহেতু এই দুটো আমাদের বেশি ইউজেবল, আমরা ব্লুটুথ এবং ওয়াইফাই আমরা বেশি ইউজ করি, এইগুলো এই দুটার মধ্যে থেকে আসবে, এছাড়া আর কিছু লাগবে না। এরপরে কি আছে? পার্থক্য লাগবে না। ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টটা ইম্পর্টেন্ট ভাই। ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টটা হচ্ছে তোমার সোজা হিসাব তোমার রাউটার, ওয়াইফাই রাউটার। এ কি করে আমি তোমাকে একটু সহজে বলে দেই। রাউটার দেখো, তোমার একটা জায়গা থেকে তারের মাধ্যমে নিজের কাছে সংযোগ নিয়ে আসে। রাউটারে কিন্তু তুমি তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দাও। পরে রাউটার থেকে তুমি অনেকগুলো ডিভাইস তোমার উইদাউট এনি তার মাধ্যম ছাড়াই তুমি কানেক্ট করতে পারো। উইদাউট এনি ওয়্যার তুমি যে কোনো ডিভাইসকে তুমি রাউটারে কানেক্ট করতে পারো ইন্টারনেটের জন্য। বাট রাউটারকে কানেক্ট করতে গেলে কিন্তু তোমার রাউটারে ইন্টারনেট কানেকশন দিতে গেলে তোমার কিন্তু কি লাগে? তার লাগে। এই যে এই জিনিসটা হচ্ছে তোমার ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা সংক্ষেপে অ্যাক্সেস পয়েন্ট হলো এমন একটি হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটি তারযুক্ত নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসটির নেটওয়ার্ক কানেকশনের সাথে তারবিহীন বা ওয়্যারলেস সুবিধা সম্পন্ন ডিভাইসকে সংযুক্ত করে। অর্থাৎ ওই যে রাউটার হার্ডওয়্যারটা তোমার একটা তারের সাথে সংযুক্ত থাকে, কিন্তু সে পরবর্তীতে কি করে? সে পরবর্তীতে তোমার বিভিন্ন তারবিহীন মাধ্যমে তোমার ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে। এই এই হচ্ছে তোমার ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট। বোঝা গেল না? একদম সিম্পল জিনিস। এই হচ্ছে তোমার ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট। একটি টেলিকমিউনিকেশন সিস্টেমের মেজর কম্পোনেন্ট সমূহের নাম লিখুন। কম্পোনেন্ট সমূহ কি কি? 6টা আছে। 1 মেসেজ, 2 প্রেরক, 3 মাধ্যম, 4 প্রাপক, 5 প্রোটোকল, আর 6 হচ্ছে ফিডব্যাক। মেসেজ, তুমি যে একটা তথ্য প্রদান করতেছে এটা হচ্ছে তোমার মেসেজ। দেখো আমরা, আর এই যে তোমরা এখানে মেসেজ দিচ্ছ আমি দেখতেছি না, বা টেলিগ্রামে তোমরা মেসেজ দাও, এটা তো তোমরা মেসেজটা প্রেরণ করতেছে, এটা হচ্ছে তোমার মেসেজ। টেলিগ্রাম গ্রুপের কথা চিন্তা করো, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপের কথা চিন্তা করো, তোমরা যখন মেসেজটা পাঠাও সেটা তুমি মেসেজটা পাঠাচ্ছ, সেখানে প্রেরকটাকে তুমি নিজে, এবং মাধ্যমটা কি? ইন্টারনেট। ইন্টারনেট মাধ্যমেই তুমি কিন্তু পাঠাচ্ছ। প্রাপককে গ্রুপের সবাই বা ইন্ডিভিজুয়ালি, দেখা যাচ্ছে লাবু ভাইকে পাঠাইলে বা তুমি মাহিদুরকে পাঠাইলে, এরা হচ্ছে তোমার প্রাপক, পেলো। এখন এই প্রাপক পাওয়ার জন্য বা তোমার প্রেরণ করার জন্য তো একটা প্রোটোকল লাগবে, সেটা তোমার TCP/IP প্রোটোকল, ঠিক আছে। এবং এই মেসেজটা যে তোমার ডেলিভার হয়েছে কিনা বা সিন হয়েছে কিনা এটা দেখার জন্য তোমার ওই যে টিক চিহ্ন থাকে নিচে, যে শুধু টিক চিহ্ন 2টা উঠলে তোমার ডেলিভার হয়েছে, এবং টিক চিহ্নটা কেউ যদি পড়ে ফেলে সবুজ হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে তোমার ওই মেসেজটা সিন হয়েছে, তুমি এই ফিডব্যাকটা পাও। এই টেলিকমিউনিকেশন সিস্টেমের মেজর কম্পোনেন্ট সমূহ হচ্ছে এইগুলোই। বোঝা গেল? কঠিন কিছু?
গ্রুপের, তুমি গ্রুপের মেসেজ পাঠানোর সিস্টেমটা তুমি চিন্তা করো, নাকি আরেকবার রিপিট করব? আচ্ছা ঠিক আছে, বোঝা গেল। এই বৈশিষ্ট্যটা পড়ে নিও। স্যাটেলাইট কি, ইহা কত প্রকার এবং কি কি? দেখো স্যাটেলাইটের প্রকার, স্যাটেলাইট কি সে তো আমরা জানি। স্যাটেলাইট হচ্ছে কৃত্রিম উপগ্রহ যা মাইক্রোওয়েভ ব্যবহার করে কাজ করে। স্যাটেলাইট বলতে বোঝায় পৃথিবীকে কেন্দ্র করে চারদিকে ঘূর্ণায়মান নির্দিষ্ট কাজে ব্যবহৃত কোনো কৃত্রিম যন্ত্র, যা রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করে পৃথিবীর অরবিটাল বা কক্ষপথে স্থাপন করা হয়, সেটা হচ্ছে তোমার স্যাটেলাইট। এটা তোমার বোঝার কিছু নেই, এটার প্রকারভেদ আছে। দেখো, কক্ষপথের উপর ভিত্তি করে স্যাটেলাইট চার প্রকার করে। চার প্রকার। এক, লিও। লিওর পূর্ণরূপ হচ্ছে তোমার লো আর্থ অরবিট। তারপরে তোমার মিও, এটা হচ্ছে তোমার মিডিয়াম আর্থ অরবিট। এরপরে তিন হচ্ছে জিও, জিও স্টেশনারি, জিও স্টেশনারি আর্থ। এবং চার হচ্ছে তোমার এইচইও, হিও, হাই আর্থ অরবিট। দেখো এগুলোর একটু ছোট বর্ণনা দেখো। লো আর্থ অরবিটের কাজ কি কাজ? পৃথিবীর পৃষ্ঠ থেকে 500 থেকে 1500 কিলোমিটার উপরে অবস্থিত এগুলা। সাধারণত পৃথিবীকে পর্যবেক্ষণকারী স্যাটেলাইট গুলো এই কক্ষপথে থাকে, বা এই রেঞ্জের মধ্যে থাকে। এগুলো হচ্ছে পৃথিবীকে অবজার্ভ করে। পৃথিবীর পৃষ্ঠের খুব কাছে থাকায় এই কক্ষপথে থাকা স্যাটেলাইট গুলো পৃথিবীকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। আন্তর্জাতিক স্পেস স্টেশন এই কক্ষপথে অবস্থিত। তারপর তোমার মিডিয়াম আর্থ অরবিট। মিডিয়াম আর্থ অরবিট হচ্ছে এটা 6,000 থেকে 20,000 কিলোমিটার উপরে অবস্থান করে। এটা কি মিডিয়াম আর্থ অরবিট হচ্ছে তোমার 6,000 থেকে 20,000 কিলোমিটার উপরে অবস্থান করে। সাধারণত জিপিএস স্যাটেলাইট গুলো এই কক্ষপথে থাকে। এই কক্ষপথের স্যাটেলাইট গুলোর গতিবেগ মন্থর, মানে খুব আস্তে আস্তে মুভ করে এরা, এবং এই স্যাটেলাইট গুলো পাঠাতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এরপরে তোমার জিও স্টেশনারি আর্থ অরবিট। এটা কি, এটা পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে অবস্থান করে। এই কক্ষপথে অ্যান্টেনা এর অবস্থান নির্দিষ্ট থাকে, সাধারণত রেডিও এবং টিভি ট্রান্সমিশনের কাজে ব্যবহার করা হয়। এই যে জিও স্টেশনারি আর্থ অরবিট তোমার টেলিভিশন বা রেডিওর কাজে ব্যবহার করা হয়। আর এইচইও কি, এটা তোমার 36,000 কিলোমিটারের উপরে অবস্থান করে। এটা হাই আর্থ অরবিট, এটার কাজ সম্বন্ধে আইডিয়া নাই। তো এই হচ্ছে এদের কাজ। লো আর্থ অরবিট হচ্ছে পৃথিবী পর্যবেক্ষণ করে। এমইও হচ্ছে তোমার কি করে, মিডিয়াম আর্থ অরবিট হচ্ছে তোমার জিপিএস এর কাজ করে। আর জিইও মানে জিও স্টেশনারি আর্থ অরবিট রেডিও টেলিভিশনের কাজ করে। আর এই সিওর কাজ আমরা জানি না। এছাড়াও তোমার কাজের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে কতগুলো আছে। ভিত্তি করে এক, ওয়েদার বা ওয়েদার স্যাটেলাইট, বানান ভুলে গেছি, স্যাটেলাইট, ওয়েদার স্যাটেলাইট। তারপরে তোমার কমিউনিকেশন স্যাটেলাইট, স্যাটেলাইট। তারপরে বলা যায় তোমার হচ্ছে জিও স্টেশনারি অরবিট, জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট। চার, নেভিগেশন স্যাটেলাইট, নেভিগেশন স্যাটেলাইট। পাঁচ, আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এবং ছয়, মিলিটারি স্যাটেলাইট। ওয়েদার স্যাটেলাইট তোমার ওয়েদার আপডেট দেয়। কমিউনিকেশন স্যাটেলাইট তোমার এই যে কমিউনিকেশনের কাজে ব্যবহার করা হয়। জিও স্টেশনারি স্যাটেলাইট কি কাজ করে বলতো? রেডিও টিভি কমিউনিকেশনের কাজ করে। নেভিগেশন স্যাটেলাইট তোমার জিপিএস এর কাজ করে। আর্থ অবজারভেশন স্যাটেলাইট তোমার পৃথিবীকে তোমার হচ্ছে বিভিন্ন পৃষ্ঠের ছবি টবি এইসব জিনিস দেখায় তোমার। আর মিলিটারি স্যাটেলাইট তোমার মিলিটারি কাজে ব্যবহার করা হয়, শত্রুপক্ষের অবস্থান নির্ণয় টির্ণয় এসব হাবিজাবি কাজে ব্যবহার করা হয়। এছাড়া তোমার রিমোট সেন্সিং স্যাটেলাইট আছে, পোলার স্যাটেলাইট আছে, ড্রোন স্যাটেলাইট, হাজার হাজার রকমের স্যাটেলাইট আছে। সো তোমার নাম্বারের উপর ভিত্তি করে তুমি এগুলোর নাম বা সংক্ষিপ্ত বর্ণনায় এগুলো তোমরা ব্যবহার করতে পারো। এই প্রশ্নটা কি বোঝা গেল? ক্লিয়ার এটা? ভিস্যাট কি, দেখো এর মধ্যে আছে একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। সে যাই হোক না কেন, যে সরকারি থাকুক না কেন, এটা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট, তো একটু পড়ে রেখো। যদিও দেখলাম যে লাস্ট 1 বছরের পিছনে 36,000 কোটি টাকা, না কি বললি, 63 কোটি টাকা লস হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে। 63 কোটি টাকা লস হয়েছে দেখলাম। ভিস্যাটটা হচ্ছে, স্যাট হচ্ছে তোমার, ইটস এ ভেরি স্মল অ্যাপারচার সার্ভিস
হলে খুব ছোট আকারের সংযোগ যন্ত্র বা দ্বীপমুখী ভূ উপগ্রহ কেন্দ্র হিসেবে কাজ করে। যেখানে তার সংযোগ নেই, ধরো খুব রিমোট অঞ্চল যেখানে তোমার হচ্ছে তারের সংযোগ নেই, বা বসতি নেই, বা বিস্তৃত এলাকায় জনসংখ্যার ঘনত্ব খুব কম, সেসব স্থানে ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউট করার উত্তম পদ্ধতি হচ্ছে ভিস্যাট। তার মানে ধরো তুমি ধরো বান্দরবানের এমন একটা জায়গায় গেছো যেখানে তোমার মোবাইল নেটওয়ার্কও নেই, বা দেখা যায় তোমার কোনো তার সংযোগও নেই, এমন জায়গায় তোমার কমিউনিকেশন সৃষ্টি করার জন্য তোমার এই ভিস্যাট ব্যবহার করা হয়। ভিস্যাটের মাধ্যমে সর্বোচ্চ 20 মেগাবাইট পার সেকেন্ড ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন করা সম্ভব। ভিস্যাটের আপলিঙ্কের চেয়ে ডাউনলিঙ্ক কিছুটা ধীর গতি। এতে ভিস্যাট, তার মানে এটা এমন একটা ডিভাইস, এটা ছোট্ট একটা ডিভাইস যার রেডিয়াস সাধারণত তোমার 0.8 থেকে 2.4 মিটার পর্যন্ত হয়ে থাকে, এবং এর অ্যান্টেনা সিস্টেম আছে। এটার ব্যান্ডউইথ আছে তোমার দেখা যাচ্ছে এই যে কি বললাম, যে তোমার হচ্ছে 20 মেগাবাইট পার সেকেন্ডের সর্বোচ্চ এটাই সম্ভব, 20 মেগাবাইট পার সেকেন্ড। যেখানে তোমার তার সংযোগ নেই, বা একদম রিমোট এরিয়া যেখানে তোমার যোগাযোগের সিস্টেম খুবই মন্থর, খুবই খারাপ, সেইখানে তুমি এই ভিস্যাট ব্যবহার করতে পারো, ব্যবহার করা হয়। ঠিক আছে, এই হলো তোমাদের ভিস্যাট। এরপরে কি আছে, ই কমার্স, এম কমার্স, বি বি টু সি, ই কমার্স বা এফ কমার্স টমার্স হাবি জাবি জিপিএস এর উপর সংক্ষিপ্ত আলোচনা করুন। জিপিএস টা একটু দেখাই। এই যে ই কমার্স, এফ কমার্স, এগুলো আমি আর পড়াইলাম না, বুঝলে, এগুলো তোমরা এমনি বুঝবা, কারণ এগুলো পড়ায় সময় নষ্ট করার কোনো দরকার নেই। জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি, এই জিপিএস হচ্ছে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক একটি যোগাযোগ ব্যবস্থা। এটি মার্কিন সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত স্যাটেলাইট নির্ভর নির্ভর একটি রেডিও নেভিগেশন সিস্টেম। এর প্রধান কাজ হলো যে কোনো পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা। যেমন জিপিএস এর মাধ্যমে তোমরা গুগল এর তোমার যে গুগল ম্যাপটা ব্যবহার করো। জিপিএস আমরা কিভাবে ব্যবহার করি, জিপিএস এর মাধ্যমে মাধ্যমে আমরা কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও সময় জানতে পারি। বিভিন্ন প্রকার মানচিত্র তৈরি করতে জিপিএস কাজে লাগে। পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে জিপিএস ব্যবহার করা হয়। দ্রুত সীমারেখাকে ভালোভাবে চিহ্নিত করতে কাজে লাগে জিপিএস। বিভিন্ন দেশে পর্যটকদের সাহায্য করে জিপিএস, ওই যে তোমার আছে লোকেশন ট্র্যাক করার জন্য। সর্বমোট 6টি কক্ষপথে 24টি উপগ্রহ মহাকাশে ঘুরছে, যা সবসময় পৃথিবীকে জিপিএস এর মাধ্যমে তথ্য প্রদান করে থাকে। এই হলো আমার বোঝানোর জিনিস। এছাড়া তোমরা কিছু জিনিস পড়ে রাখবা, আমি তোমাদের একটা জিনিস বলি। চ্যাট জিটিপি, চ্যাট জিটিপিটা পড়বা। তারপরে তোমার হচ্ছে ভিআর দরকার নেই, চ্যাট জিটিপিটা বেশি ইম্পর্টেন্ট। এআইটা পড়তে হবে, এআই পড়বা, চ্যাট জিটিপি পড়বা। এই দুটা এক্সট্রা জিনিস পড়ে রেখো তোমরা। এবার বলো, কারোর কোনো কোশ্চেন? আজকের ক্লাস নিয়ে কারোর কোনো কোশ্চেন? আজকের মতো কিন্তু ক্লাস শেষ। কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে গুড নাইট দিয়ে দিব। ওকে, গুড নাইট, ভালো থাকো।